দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ওরা ক্ষিপ্র, ওরা হিংস্র, ওরা ভয়ানক। ওরা ঝড়ের বেগে আসে, ওরা স্রোতের বেগে ক্ষত রেখে চলে যায়। ওদের বয়স কম, একটু ডান পিঠে হলে ক্ষতি ছিল না, কিন্তু ওরা যখন আসে তখন মানুষের মনে ভয় কাজ করে, মানুষ কেঁপে ওঠে। ওরা কারো জীবন পঙ্গু করে দেয়, কাউকে নিঃশেষ করে দেয়। বলছিলাম কিশোর গ্যাংয়ের কথা। কিশোর গ্যাংয়ের সেই ভয়ানক গল্পে যাওয়ার আগে আসুন আপনাদের নিয়ে যেতে চাই রাজধানী জুড়ে কতগুলো কিশোর গ্যাং অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে সেই তথ্যে। ৭৮টি অস্ত্রবাজ দল দাপিয়ে বেড়াচ্ছে রাজধানী। চিহ্নিত হয়েছে তাদের গডফাদারও। তারপরও কেন থামছে না অস্ত্রের ঝনঝনানি? কেন একের পর এক রক্ত ঝরে যাচ্ছে রাজধানী জুড়ে? কিশোর অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে দিনকে দিন। তাদের ভয়াবহতায় কেউ হচ্ছেন সন্তানহারা, তাদের ভয়ে কেউ ছাড়ছেন এলাকা। ঢাকা মহানগর পুলিশ ২০২১ সালে এলাকা ভিত্তিক কিশোর গ্যাংয়ের তালিকা তৈরি করে। সেই তালিকাটিও দীর্ঘ। ঢাকা মহানগর পুলিশের ৮টি ক্রাইম জোনে কিশোর গ্যাংয়ের ৭৮টি গ্রুপের তালিকা দেয়া হয়েছে। তেজগাঁও বিভাগে ১৪টি কিশোর গ্যাংয়ের সদস্য সংখ্যা ১,০৫০ জন। কিশোর গ্যাংয়ের গ্রুপের নামগুলোও বড় বিচিত্র। কানা জসিম, নাড়া দে, চিনেল, ঘুটা দে, চেতাইলে ভেজাল, আরও কত কত বাজে নাম। কিশোর গ্যাংয়ের সবচেয়ে বেশি গ্রুপ সক্রিয় মিরপুরে। ২৩টি গ্রুপের সদস্য সংখ্যা ১২০। অনুগ্রুপ, নাডা ইসমাইল গ্রুপ, এলকে ডেভিল গ্রুপ, এলকে তালতলা বয়েজ গ্রুপ সহ নানা নামের বাহারি কিশোর গ্যাং। গুলশানে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপই সক্রিয় বলে দাবি করে পুলিশ। কিশোর গ্যাংটির নাম D9, যার সদস্য সংখ্যা ৩০। রমনা এলাকায় ৮টি কিশোর গ্যাং রয়েছে। এই গ্রুপগুলোর সদস্য সংখ্যা ১৪০। ওয়ারি জোনে কিশোর গ্যাং রয়েছে ৬টি, আর সদস্য ১০০। মতিঝিল বিভাগে কিশোর গ্যাং ১১টি, সদস্য ৯০। লালবাগ বিভাগে কিশোর গ্যাং ৪টি, যার সক্রিয় সদস্য ১৫০। উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের গ্রুপ ১১টি হলেও সদস্য সংখ্যা ৩২০। এই গ্রুপগুলোর নামেই বোঝা যায় তারা কতটা ভয়ঙ্কর এবং হিংস্র। হিটার বয়েজ, 9 স্টার, বিগ বস ও ইয়াং স্টার। কিশোর গ্যাংয়ের প্রথম শিকার উত্তরার আদনান কবির। কিশোর বয়সে তারা আদনানকে হত্যা করলেও এখন তারা পরিণত বয়সে। এই আসামিরা প্রকাশ্যে দেশ বিদেশে ঘুরে বেড়ালেও কেন আদনান কবিরের পরিবারকেই উল্টো পালিয়ে বেড়াতে হচ্ছে? রাজধানীর উত্তরা ৬ জুন ২০১৭ সন্ধ্যার কিছু আগে এক সেক্টর থেকে অন্য সেক্টরে ধাওয়া করে নিয়ে আসা এক স্কুল ছাত্রকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একদল কিশোর। পরে জানা গেল কোপের আঘাতে জখম হওয়া ছেলেটির নাম আদনান কবির, আর যারা তাকে পিটিয়ে হত্যা করেছে তারা তারই পরিচিত বন্ধুজন। কিশোর গ্যাংয়ের রিং লিডার রাজুকে হত্যা করতে গিয়ে ভুলে নাকি আদনানকে হত্যা করেছে তারই বন্ধুরা। আসামিরা বলছে যে আমরা আদনানকে চিনি না, আমরা মারতে আসছি রাজুকে। এমতো অবস্থায় আদনানরা ওইখানে ৩-৪ জন দাঁড়িয়ে ছিল, ওরা আমাদের দেখে দৌড় দিছে,
আমরা মনে করছি রাজুর গ্রুপ যায় দর। স্কুল ছাত্র আদনানকে হত্যার পর সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলা করেছেন কবির হোসেন। আদালতে যেতে পারছেন না 4 বছর হলো, কারণ কিশোর গ্যাং তাকেও হত্যার হুমকি দিয়েছে। হয় মামলা উঠে আনে, নয়তো কেউ শেষ করে ফেল। একটারে শেষ করছি, বাকি তোর পরিবারের সদস্য যা আছে সবগুলো শেষ করে ফেল। আমি তো অনিরাপত্তায় ঘুরতেছি, মানে আমি ফেরারি হয়ে ঘুরতেছি। তারপর 2 ছেলেকে নিয়ে অনেকটা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন সন্তানহারা পিতা কবির হোসেন। কিন্তু বিচার না হওয়ায় স্ত্রী ও সন্তান অভিমান করে ছেড়ে গেছেন বলে জানান আদনানের বাবা কবির হোসেন। প্রশাসন যদি আমাকে সাপোর্ট না দিত আমার বাঁচার কোনো কায়দা নেই, এই জন্য আমি আত্মগোপন হয়ে গেলাম। স্কুল কলেজে আমার ছেলেদেরকে তারা লেখাপড়া করতে দিচ্ছেন, স্কুলের গেটে গিয়ে দাঁড়ায় আছে। এখন স্কুলের গেটে গিয়ে যদি সন্ত্রাসীরা দাঁড়ায় থাকে, আমার ছেলে তো অনিরাপত্তায় ভুগতেছে। ইভেন কি আপনি বিশ্বাস করবেন না, স্কুল কলেজের প্রিন্সিপালরা আমার ছেলেদেরকে স্কুলে ভর্তি করতে চায় না, কলেজে ভর্তি করতে চায় না। আদনানের ভাই এই কারণে। আদনানকে হত্যা ও তার বাবাকে হত্যা চেষ্টার 2 মামলার আসামি ঘুরে ফিরে ওই একই কিশোর গ্যাং সদস্য। তারপরও কিছুদিনের মধ্যে জামিনে বের হয়ে আসে তারা, এমন অভিযোগ আদনানের বাবার। আমি মামলা করছি, ওই আসামিদেরকে নাম মেনশন করে মামলা করছি, স্পোর্ট থেকে গ্রেপ্তার করছি। তারা জামিনে ঘুরে আবার করছে, আমাকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। তোর এটাই শেষ না, তুই আমাদের নাম মামলা করবি, কত মামলা করবি, কত টাকা হয়েছে দেখে নিব তোর টাকা। লাস্ট পর্যন্ত টাকাও যাবে, তোর জানটাও যাবে। 8 বছর আগে আদনানকে হত্যার মধ্য দিয়ে তাদের হিংস্রতার কথা জানান দেয় কিশোর গ্যাং। আদনান হত্যাকাণ্ডের বিচার হয়নি, তাই এখনো কিশোর গ্যাং বেপরোয়া বলে ধারণা এই সন্তানহারা পিতার। আর আজকে পর্যন্ত এই বিচার হয়নি দেখে এখন পর্যন্ত কিশোর গ্যাংই উঠতে পারে না এই দেশে। যদি এই দেশ এই ছেলেটার বিচার অন্তত করতো, আমার মনে হয় তারা এই ভয়তেই কিশোর গ্যাংয়ের যে সদস্যরা তারা ভয় পেয়ে যেত যে না বিচার তো হচ্ছে। তারা বাইরে আরামে ঘুরে বেড়াচ্ছে। আমার ছেলে ডিগ্রি করতে পারে না, অথচ তাদের ছেলে সন্তান জামিনে এসে ডিগ্রি করে ফেলছে, ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেছে। আর আমার ছেলে মেরে ফেলবে এই ভয়তে আমি পড়াইতেই পারিনি। এটা কোনো কথা? এই 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 বাংলাদেশে এরকম হওয়ার কথা? দর্শক, দিনে দিনে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো কিশোর অপরাধীরা। রাত নেই, দিন নেই, এমনকি লোকচক্ষুর অন্তরালেও নয়, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ঝাঁপিয়ে পড়ে নগরবাসীর উপর। সম্পদ নেয়ার পাশাপাশি কিভাবে মানুষের জীবনও কেড়ে নেয় এই ভয়ঙ্কর সন্ত্রাসীরা। তুলে ধরছি সেই নির্মমতার দৃশ্য। মানুষের মনে ভয় এবং আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার জন্য এক জঘন্য পথ বেছে নেয় মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাংয়ের লিডার আনোয়ার হোসেন। সে মানুষের হাত কেটে নিয়ে সেই হাত কাটা দৃশ্য ভিডিও আকারে ছেড়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার কারণে এই আনোয়ারের নাম হয়ে যায় কবজি কাটা আনোয়ার। মানুষ রূপী এই জানোয়ার কি তাহলে অধরাই থেকে যাবে? রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক মূর্তিমান আতঙ্কের নাম আনোয়ার হোসেন, যাকে এলাকাবাসী চেনে কবজি কাটা আনোয়ার হিসেবে। এই আনোয়ারের নেতৃত্বে গড়ে উঠেছে মোহাম্মদপুর বছিলা এলাকায় কিশোর গ্যাংয়ের স্বর্গরাজ্য। এরা এতটাই ক্ষিপ্র এবং হিংস্র যে ঝড়ের বেগে আসে, মানুষকে প্রকাশ্যে কুপিয়ে আবার স্রোতের বেগে বের হয়ে যায়। গত 5 বছরে এমন অসংখ্য ঘটনা ঘটেছে যে দৃশ্য দেখে মানুষ আঁতকে উঠেন। 18 জানুয়ারি 2025
মোহাম্মদপুর থেকে রবিন ও কাজল নামের দুই কিশোরকে তুলে নিয়ে যায় এলাকা ভিত্তিক কিশোর গ্যাং। আদাবর সুনিবিড় হাউজিং এলাকায় চাপাতি দিয়ে আঘাত করা হয় তাদের। কিশোর গ্যাংয়ের ছিনতাইয়ের প্রত্যক্ষদর্শী হওয়ায় এমন শাস্তি নেমে আসে রবিন ও কাজলের উপর। 2023 সালের 24 জুন রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের 3 নম্বর সড়কে বাসার সামনেই কুপিয়ে জখম করা হয় সেন্টু মিয়া নামের এক গার্মেন্টস শ্রমিককে। কবজি কাটা আনোয়ারকে চাঁদা না দেয়ায় এবং মাদক বিক্রির ঘটনায় বাধা দেওয়ার কারণে হাতের আঙ্গুল কেটে নেয় তারা। পায়ে একাধিক আঘাতের কারণে এখন হাঁটতেও কষ্ট সেন্টুর। হাতে কোপ দিছে একাধিক, আমার মানে যতটুকু পারছি আমি ঠেকাইছি, মানে আমার হাত ছিন্ন ছিন্ন। লাস্টে যখন দেখছি যে আমার হাতগুলা টুকরো টুকরো হয়ে গেছে, রাফাত কইতাছে আমার ডাকে, ভিডিওতে দেখেন যে আয় হালাই মরে গেছে, তখনও আমার 2টা কোপ দিছে, অচল কইরা দিয়া গেছে। 2023 সালের 3 জুন রাতে আনোয়ার বাহিনীর হামলার শিকার হন আলমগীর মণ্ডল নামের এক ব্যক্তি। এই আলমগীর মণ্ডলের দাবি, ছিনতাই এবং মাদক বিক্রিতে বাধা দেয় তার হাতের কবজি কেটে নেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এরপর হাতের সেই কবজি দিয়ে টিকটক ভিডিও বানায় কবজি কাটা আনোয়ার। এমনকি 2024 সালের অক্টোবর মাসে যখন ক্রাইম ওয়াচ টিম এই আলমগীরের অভিযোগ ধারণ করে, তার পরের দিন আবারও সংঘবদ্ধ হামলা হয় আলমগীরের উপর। কোনো রকম প্রাণে বেঁচে আছেন আলমগীর। আনোয়ার বাহিনীর সদস্যরা যাকে টার্গেট করে তাকে যে কোনোভাবে হামলা করে। যানজট নিয়ন্ত্রণের নাটক সাজিয়ে রাস্তা ব্লক করে ফিল্মি স্টাইলে ভুক্তভোগীকে কুপিয়ে জখম করে। পরে হাতের কবজি কেটে সবার সামনে বীর দর্পে হেঁটে যায়। এমন দৃশ্য মোহাম্মদপুর, বছিলা, ঢাকা উদ্যান ও নবীনগর এলাকার মানুষের কাছে খুবই চেনা। তারা সবই দেখছেন, কিন্তু ভয়ে মুখ খোলেন না। ভয় তো লাগবে, এটা সাধারণ জনগণের তো ভয় লাগবেই। ওই দাউরি দেখতে পারিনি, দেখতে আর কি ওই ধারে প্রতিবাদ আমরা কেমনে করবো? অত ডরেই তো আমরা কিছু করতে পারি না। মানুষের অঙ্গ নিয়ে উল্লাস করা এই আনোয়ার কৌশলী ছিল, যার কারণে ধরা পড়েনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। কিন্তু পাপ যে বাপকেও ছাড়ে না। অবশেষে আনোয়ারকে কিভাবে ধরল র্যাব? কবজি কাটা আনোয়ার ধরা পড়ার পরও তার ক্যাডার বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে মোহাম্মদপুর এলাকায়, প্রকাশ্যে মহড়াও দিচ্ছে। আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার রাজধানীর মোহাম্মদপুর এলাকার মানুষের কাছে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। বাগেরহাট জেলা থেকে কাজের সন্ধানে 2015 সালে ঢাকায় এসে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের কাজ করতেন আনোয়ার। সুবিধামতো বেতন না পেয়ে ছিনতাই ও চাঁদাবাজিতে জড়ায় আনোয়ার। পরে 2024 সালে মানুষের হাতের কবজি কেটে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আলোচনায় আসে আনোয়ার। হত্যা, চুরি, চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে পুলিশের কালো তালিকাভুক্ত আনোয়ার। জমি দখল থেকে শুরু করে ডাকাতি সবখানেই রয়েছে আনোয়ার গ্রুপের সদস্যদের নাম। টার্গেট করা ব্যক্তিদের প্রথমে হামলা করে আনোয়ার বাহিনী। আনোয়ার গ্রুপের সদস্যদের মধ্যে রয়েছে হাসান ওরফে গুটি হাসান, পাগলা নাসির, টুন্ডা বাবু, আইএসডি সোহেল, নাইম ওরফে ভাগ্নে নাইম, রবিউল ওরফে হাতিয়ার রবিউল সহ আরও অনেকে। দীর্ঘদিন ধরে এই দুর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ারকে খুঁজছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের প্রধান টার্গেট ছিল কবজি কাটা আনোয়ার। অবশেষে র্যাবের জালে ধরা পড়ে কবজি কাটা আনোয়ার ও তার কয়েক সহযোগী। মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, আদাবরের শ্যামলী হাউজিং, সেক্ষেত্রে নবোদয় হাউজিং এলাকা তার নিয়ন্ত্রণে। এই এলাকায় সে আধিপত্য বজায় রেখে
এবং কিশোরদের ব্যবহার করে মাদক, অস্ত্র, ছিনতাই, চাঁদাবাজি সহ অন্যান্য অপকর্মগুলো সে নিয়মিত করে প্রচুর টাকা পয়সা অর্জন করে। দীর্ঘদিন অনুসরণের পর তাকে আমরা আটক করতে সক্ষম হই। এই আনোয়ারের একটা ক্যারেক্টারিস্টিক হলো সে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না, তার কোনো মোবাইল নেই, সাথে কখনো সে মোবাইল রাখে না। বনশ্রী এলাকায় বাসার সামনে থেকে কিভাবে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেল অস্ত্রধারী সন্ত্রাসীরা, তুলে ধরছি সেই দৃশ্য। প্রকাশ্যে ছিনতাই হচ্ছে, এমনকি বাসার সামনেও নিরাপদ নয় ব্যবসায়ীরা, পথচারীরা অনিরাপদ সড়কে। এই অবস্থায় কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের লাগাম টানবে কে? 19 ফেব্রুয়ারি মধ্যরাতে রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে ৩-৪ জনের একটি দল রাসেল নামে এক যুবককে কুপিয়ে চলে যায়। পুলিশ বলছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক গ্রুপ আরেক গ্রুপকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। চার বছর হলো মোহাম্মদপুর এলাকা কিশোর গ্যাংয়ের স্বর্গরাজ্যে পরিণত হলেও তাদের নিয়ন্ত্রকদের ধরতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থা। বরং দিনকে দিন কিশোর গ্যাংয়ের হিংস্রতা আরও বাড়ে। এই অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিকার না পেয়ে থানা ঘেরাও করতে যায়। প্রতিটা ঘটনায় যে স্টেপে যায় সেখানে অভিযোগ। এখন আমার কালকে আবার আপনার বিরুদ্ধে অভিযোগ করতে হয় কিনা সেটা নিয়ে আমি চিন্তায়। 20 ফেব্রুয়ারি মধ্যরাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে জুম্মন ও মিরাজ নামে দুজন নিহত হয় বলে জানায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আরও 5 জনকে আটক করা হয়। সেনাবাহিনী অনেক আমরা দেখতেছি তাদেরকে বলতে আত্মসম্মান করো, তোমাদের যা অস্ত্র আছে পাঠায় নিচে পালাও। তো সেনাবাহিনী বলতেছে অনেকক্ষণ 2-3 ঘন্টা পারে যা। তখন তারপর লাস্টে সেনাবাহিনীর কাছে তারা গুলি করে। পরে সেনাবাহিনী দিল আহত একটা আঙ্গুল ছিঁড়ে গেছে না কি হয়েছে, তারপরে সেনাবাহিনী বাধ্য নাকি গুলি চালানো লাস্ট ডেট পেল। এ সময় তাদের কাছ থেকে কয়েক রাউন্ড গুলি, একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও চাপাতি উদ্ধার করা হয়। তার কাছে 2টা বিদেশি পিস্তল পাওয়া গেছে, আর বড় শ্রেণী পাওয়া গেছে, আরও ছোটো ছোটো জিনিস পিস্তল পাওয়া গেছে, ছুরি পাওয়া গেছে, অনেক কিছু তাদেরকে পাওয়া গেছে। এ ঘটনার একদিন পর ওই এলাকায় গিয়ে দেখা যায় পুরো এলাকা থমথমে। অভিযান চলছে যাবতে এখন খুবই ভালো হবে, এখন সামনের দিকে আরো শান্তি হবে। অভিযান চালানোর পরেই মনে করেন কি আস্তে আস্তে মানে অপরাধগুলো কমে আইতেছে। মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে কিশোর গ্যাংয়ের সদস্যরা চাপাতি দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে 4 পুলিশ সদস্য আহত হন। এতদিন শুধু আলোচনায় মোহাম্মদপুর থাকলেও কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য ছড়িয়ে পড়ে পুরো ঢাকায়। রাজধানীর রামপুরায় বনশ্রী আবাসিক এলাকায় নিজ বাসার সামনে ছিনতাইকারীদের অস্ত্রের মুখে পড়েন এক স্বর্ণ ব্যবসায়ী। রাতের আঁধারে প্রকাশ্যে মোটরসাইকেলে করে আসে অস্ত্রধারী ছিনতাইকারীরা। ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছ থেকে 160 ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। কোমলমতি কিশোররা কেন এমন ভয়ঙ্কর পথ বেছে নিল? এই শিশু কিশোররা কিভাবে মানুষের জীবন কেড়ে নেয়ার পাশাপাশি সহায় সম্পদ হাতিয়ে নিচ্ছে? এমন তরুণ প্রাণকে এই ভয়ঙ্কর পথ থেকে ফেরানোর উপায়টা কি? ছিচকে চোর, ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের কারণে অতিষ্ঠ নগরবাসী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় ক্ষোভ বাড়ছে দিনকে দিন। জানমালের নিরাপত্তায় জীবনের ঝুঁকি নিয়ে কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের প্রতিরোধ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। কোথাও কোথাও কিশোর গ্যাং এবং ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে আইন নিজের হাতে তুলে নেয়ায় পরিণতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের।
পুলিশ এবং প্রশাসনের মধ্যে থেকে কেউ কেউ, সবাই না, কেউ কেউ এই অপরাধ সৃষ্টির অংশ হিসাবে কাজ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করবেন। তাদের কাছ থেকে যখন আশ্রয় প্রশ্রয় পায় তখন তারা তো সাধারণ মানুষ কিংবা কোনো সমাজের গণ্যমান্য ব্যক্তি অথবা যে জেন্ডারের হোক, যে বৈশিষ্ট্যের হোক, সামাজিকভাবে যে পরিচয়ে পরিচিত হোক না কেন, সে কাউকেই তোয়াক্কা করবে না। অপরাধ বিশ্লেষকদের মতে শুধু চুনোপুটি নয়, অপরাধের নেপথ্যে কুশলীদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের অভিযানগুলো কেন যেন ঘুরে ফিরে রাজনৈতিক হয়ে যায়। অপরাধীদের বিরুদ্ধে নির্দিষ্ট করে চিরুনি অভিযান অথবা বিশেষ অভিযানের দাবি রাখে এবং যেহেতু অধিকাংশ কিশোর গ্যাং সেটা বয়সে তরুণ, তাদের সংশোধনের ব্যবস্থা করা এবং শুধু তাদেরকে গ্রেপ্তার করলেই হবে না, এই কিশোর গ্যাং যারা তৈরি করেছেন পিছনের পৃষ্ঠপোষক বা মাস্টারমাইন্ড যারা, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কোমলমতি শিশু কিশোররা কেন ভয়ঙ্কর এবং নৃশংস ঘটনায় জড়িয়ে পড়ছে? সমাজ ও পরিবার যখন কোনো শিশু কিশোরের উপর নিয়ন্ত্রণ হারায় তখনই কিন্তু তারা অপরাধে জড়িয়ে পড়ে। আমরা যদি পরিবারের সকল শিশু কিশোরের বিকাশকে সুষম করতে পারি এবং তাদেরকে আরও ভালো বিকাশের জায়গাটিতে নিয়ে যেতে পারি, তাহলে পরিবারই কিন্তু পারে এই কিশোর অপরাধকে দমন করতে এবং কিশোর অপরাধকে কমাতে এবং কিশোর গ্যাংকে প্রতিহত করতে। দর্শক, কেউ অপরাধী হিসাবে জন্মায় না। পরিবার এবং সমাজের অবহেলার কারণে আমাদের শিশু কিশোররা অপরাধে জড়িয়ে পড়ে। তাই অপরাধ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন, অপরাধের তথ্য দিন। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com। এই ঠিকানায় ফেসবুক আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এই ঠিকানায় এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।